হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব আগ্রা ফোর্টে। তো দেখো, আমরা আগ্রাতে রয়েছি হোটেল তাজখিমা। তো তাজখিমার যেখানে ই কার্ড থাকে, ই কার্ডরা স্টপে পৌঁছে দেয়, সেখান থেকে তোমরা গাড়িও নিতে পারো, অটো টোটো নিলেও 100 টাকা। আর যদি এই ঘোড়ার সওয়ারি নিতে চাও তাহলে কিন্তু 300 টাকা। এটা একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু তাও আমরা টাইমটা বেশি লাগলেও আমাদের একটু ইচ্ছা হয়েছিল যে ঘোড়ার সওয়ারি করতে। তো আমরা ঘোড়ার সওয়ারি করতে করতে আগ্রা ফোর্টে কিন্তু পৌঁছে গেলাম। তো এবারে কিন্তু আমি তোমাদের আজকে যেটা জানাবো, কেন গরম তেল ঢালা হতো, কেন সেই বড় বড় পাথর ফেলা হতো, কী ছিল সেই রহস্য। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থেকো। গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, বলতে বলতে আমি পৌঁছে গেছি আগ্রা ফোর্টে। বিশাল এই আগ্রা ফোর্টটা দেখতেই পাচ্ছ। এটা আগে দিল্লিতে ছিল। দিল্লি থেকে আকবরের যেহেতু এই আগ্রা শহরটা ভালো লেগেছিলো, তাই আগ্রাতে এটি আবার নির্মাণ করে। এটি নির্মাণ করতে 4000 কারিগর লেগেছিল আর 35 লাখ টাকা খরচা হয়েছিল। বন্ধুরা, তোমাদের আগেই বলে দিই, এখানে কিন্তু কোনো খাবার অ্যালাও না, আর এখানে ঢুকতে এন্ট্রি নেয় 50 টাকা করে। আর এটা সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিন্তু অনলাইনেও টিকিট কাটা হয়, কারণ আমরা কিন্তু অনলাইনেই টিকিট কেটে নিয়েছিলাম, আমাদের হাতে টাইম খুব কম ছিল। এবার দেখাই তোমাদের মেন জায়গাটা। আমরা মেন যে প্রবেশদ্বার, সেখান থেকে ঢুকবো। এই দেখো, এখানে একটা কামান রাখা আছে, তবে এটা কিন্তু ব্রিটিশদের কামান। কত বড় আগ্রা ফোর্টটা দেখো। আর এই হলো সেই মেন প্রবেশদ্বারটা, এই যে। তো ওই মেন প্রবেশদ্বারটা না আর একটা নাম আছে, সেটা হচ্ছে অমর সিং রাঠোর, কারণ অমর সিং রাঠোর ওখানে পতাকা উড়িয়ে ঢুকেছিলেন প্রথমে, তাই। এবারে আমি যে জায়গাটা দেখাচ্ছি, এখানে যখন রাজারা যুদ্ধ জয় করে ফেলতেন, তখন কিন্তু এখানে নহবতখানা বসতো, আর চারিদিকে দাসীরা নাচ গান করতো, আর ওপর থেকে গোলাপ ফুল ছড়ানো হতো। এটাকে তাই নহবতখানাও বলা হয়। তো দেখো, আমরা হাঁটছি যেখানে, সেখানে তোমরা খেয়াল করে দেখবে কিছু ডিজাইন করা আছে মেঝেটাতে, কিন্তু এটা কিন্তু কোনো ডিজাইন না, এটি ইচ্ছে করেই করা হয়েছিল, কারণ তখনকার দিনে ঘোড়া হাতি তো যেত, তো তারা যাতে না স্লিপ খায়, তাই জন্য কিন্তু এই রকমের করে দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ, আর আমরা যাচ্ছি একটা গর্নের মধ্যে দিয়ে। এবার এখানেই হচ্ছে সেই রহস্য। দেখো কত উঁচু পাঁচিল। এই উঁচু পাঁচিল কিন্তু এখানে কথা বললে একটা ইকোসিস্টেম হয়, কেউ গেলেও বা ঘোড়ার আওয়াজ পেলেও সেটা কিন্তু মানে সাউন্ডটা ইকো হতো। এই যে এই গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তগুলো থেকে কিন্তু শত্রুদের গায়ে তেল ফেলা হতো। এই দেখো, ঠিক এইরকম নালা করা ছিল। বাই চান্স যদি কোনো শত্রু ঢুকে পড়তো ভেতরে, তাহলে এই প্রবেশদ্বার থেকে প্রথমে পাথর ফেলা হতো, গড়িয়ে গড়িয়ে ফেলা হতো বড় বড়। তাও তারা যদি সাইড হয়ে যেত ওই দেয়ালের দিকে, তখন ওই গর্তগুলো থেকে গরম তেল গরম জল ফেলা হতো, আর গিয়ে জমতো এই গলিটার সামনে, মানে এই দরজাটার সামনে। তো তখন তারা অবশ্যই মারা যেত। দেখো, এর ডান দিকে টার্ন নিলে কিন্তু পড়বে জাহাঙ্গীরের মহল। তো এবার আমরা জাহাঙ্গীরের মহল দেখতে এগোচ্ছি। তো সেটাই তোমাদের দেখাবো। তার থেকেও আগে কিন্তু দেখাবো একটা সুন্দর জিনিস। তো চলো দেখাবো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর কেমন লাগছে কিছু জানার থাকলে কমেন্ট করো প্লিজ। এই যে সামনে মাঠটা দেখতে হচ্ছ, এটা কিন্তু জাহাঙ্গীর আঙুর চাষ করতো, কারণ জাহাঙ্গীরের কিন্তু প্রিয় ছিল ওয়াইন। দেখো, আমার ছেলে তো ওইদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণটা কি জানো? ওখানে আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখে ভীষণ ইন্টারেস্টেড হয়েছে ও। জাহাঙ্গীরের 3টে নেশা ছিল: 1 ওয়াইন, 2 মহিলা, 3 যুদ্ধ। তো তাই জন্য সে কাশ্মীর থেকে মাটি নিয়ে এসে নিজের জমিতে, মানে বাড়ির সামনেই আঙুর চাষ করতো, আর সেই আঙুর দিয়ে হতো তার জন্য ওয়াইন তৈরি। জাহাঙ্গীর কিন্তু পড়াশোনা করতে খুব ভালোবাসতো, তাই জন্য আকবর তার জন্য একটা মহলেই লাইব্রেরি করেছিল। এবার দেখো, তোমাদের দেখাচ্ছে জাহাঙ্গীরের বাথটাব। এটা জাহাঙ্গীরের জন্ম হওয়ার পর তার মামা তাকে গিফট করেছিল। এটা কিন্তু ওয়েট 3000 কেজি মতো, আর এটা পুরো সোনা জহরতে ভর্তি করে তার মামা তাকে গিফট করেছিল। ছোটোবেলায় জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। সেলিমকে তখন তার দাসদাসীরা স্নান করাতো এই বাথটাবের মধ্যে। দেখো, এত সুন্দর কারুকার্য করা, মানে সিঁড়ি টিড়ি করা, দারুণ কিন্তু ব্যাপারটা। আগে এটা ছিল আকবরের মহলেই, তারপরে আকবরের মহল ভেঙে দেয় যখন ব্রিটিশরা, তারপরে এটা এখন বাইরে এনে রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে। তো বাথটব তো দেখালাম, এবার চলো আমরা যাব জাহাঙ্গীর মহলে। যে
ছেলে আনন্দ করতে করতে আসছে পেছনে। এই হলো পেছনে জাহাঙ্গীর মহল। এটা এবার জাহাঙ্গীর মহলের মধ্যে ঢুকবো আমরা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি কিছু খারাপ লাগে প্লিজ কিছু মনে করো না, আমি যেটুকু যা জানতে পেরেছি সেটুকুই কিন্তু জানালাম, তো এ নিয়ে কেউ বাজে মন্তব্য করো না। এই হলো গিয়ে জাহাঙ্গীরের মহলের মধ্যে ঢুকে পড়েছি আমরা। আর দেখো পোটা কি সুন্দর। আর এই ডান দিকে আর বাঁ দিকে দেখো দুটো একটু বসার জায়গা আছে। এইখান দুটোতে যখন রাজারা আসতো তখন এখান থেকে বসে জানানো হতো যে রাজামশাই আসছে। তখনকার দিনে তো আর মিউজিক সিস্টেম ছিল না, তাই এইরকম সিস্টেম ছিল। আর এখানে ইকো হতো, তো সাউন্ডটা আরও জোরে হতো। আর ডান দিকে যে গলিটা রয়েছে দেখছো, তখন ওটা বন্ধ করা ছিল, তাই আর যাওয়া যায়নি। তো চলো এবারে দেখাবো কিন্তু আর একটা জিনিস। এবার কিন্তু আমরা চলে এসেছি জাহাঙ্গীরের রংমহলে। দেখো কারুকার্য জাস্ট অসাধারণ, সামনে থেকে দেখলে না চোখ জুড়িয়ে যাবো, এত সুন্দর কারুকার্য মানে বলার মতন নয়। দেখো ওই যে ওপরে উঁচু সিংহাসন মতন রয়েছে, ওখানে কিন্তু রাজামশাই বসতেন। আর তার নিচে যে খুপড়ি টাইপের রয়েছে ওখানে কিন্তু রানীরা বসতো, আর তার চারপাশেরা দাসীরা থাকতো। জাহাঙ্গীর একটু মুজরা দেখতে ভালোবাসতো। এই দেখো এটা রাজা বসার স্থান। জাহাঙ্গীর একটু মুজরা দেখতে যেহেতু ভালোবাসতো, তাই জন্য সে মানে দাসীরা নিচে নৃত্য করতো, আর সে ওপর থেকে দেখতো। বা সোনা জহরত যা ভাল লাগতো তখন তা ছুঁড়ে দিত ওখান থেকে। জাহাঙ্গীরের কিন্তু অফিসিয়ালি দুটো বউ ছিল, আর আনঅফিসিয়ালি 500টারও বেশি দাসী ছিল। দেখো আমরা ঢুকে পড়েছি জাহাঙ্গীরের মহলের মধ্যে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাওয়া মহল। এটা হচ্ছে হাওয়া মহল। এখানে রাজারা তার রানীদের নিয়ে হাওয়া খেতে আসতো। আর এই দেখো এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, এখান থেকে জল যমুনার জল ভর্তি হতো, আর এই যে পাইপের মাধ্যমে ভেতরে যেটা এসি রুম বলা হয় সেই এসি রুমে পৌঁছে যেত। এসি রুমটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি, তার আগে এই হাওয়া মহলটা দেখে নাও। আর এর যে সাইডে জানলার মতন করা আছে ওখান থেকে তাজমহলটা দেখা যেত। ঔরঙ্গজেব শাহজাহানকে যখন বন্দি করেছিল 8 বছরের জন্য, তখন শাহজাহানের একটাই শর্ত ছিল যে আমাকে এমন জায়গায় বন্দি করা হোক যে সেখান থেকে যেন আমি সারাদিন যখন খুশি মুমতাজের তাজমহলকে দেখতে পাই। তাই তার ইচ্ছা অনুযায়ী এই জায়গাটা বানানো হয়েছে। 8 বছরের জন্য নজরবন্দি করেছিল, কারণ হচ্ছে শাহজাহান যেমন তাজমহল বানিয়েছিল তার ইচ্ছা ছিল ওই রকমের আর একটা খালও তাজমহল বানাবে। তো এরমভাবে করতে হতে তো টাকা প্রায় শেষই করে দিয়েছিল, তাই জন্য তখন নজরবন্দি করতে বাধ্য হয়। এই হলো গিয়ে সেই এসি রুম। আর ওই যে ওপরটা থাকতো ওয়াটার ট্যাঙ্ক আর পাইপ এই দেয়ালের মধ্যে ভরা থাকতো, এর মধ্যে থেকে জল ভেতরে ঢুকতো। আর দেখো ওই যে জানলাগুলো দেখতে পাচ্ছ তো, এখান থেকে দেখলে মনে হচ্ছে বাইরেটা দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে দেখো, বাইরে থেকে কিন্তু দেখা যাবে যে বন্ধ করা আছে। আর এটা গরমকালে ঠান্ডা জল ভরা হতো, আর শীতের সময় গরম জল দেওয়া হতো, তার জন্য রাজারা এই রুমটা বেশি পছন্দ করতেন থাকতে। এরপর দেখো ডান দিকে যে রুমটা দেখতে পাচ্ছ পালকির মতন, এটা কিন্তু শাহজাহানের দুটো কন্যা ছিল, জাহানারা আর রোশনারা। এটা হচ্ছে জাহানারার রুম। জাহানারা আর রোশনারাই শেষ জীবনে তাকে দেখাশোনা করেছে। এটা জাহানারার রুম, ভীষণ সুন্দর কারুকার্য পালকির মতো। দেখো এই মিডল পোর্শনটা কিন্তু তার রুম ছিল, মানে তার বেডরুম। তখনকার দিনে দরজা থাকতো না, সুন্দর সুন্দর পর্দা দিয়ে ঘেরা থাকতো, উলের পর্দা, সুতির পর্দা, সিল্কের পর্দা, নানান কারুকার্য করা পর্দা দিয়ে ঘেরা থাকতো। দেখো এখান থেকেও কিন্তু তাজমহলটা দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বাউন্ডারিগুলোতে সৈন্যরা সবসময় বন্দুক নিয়ে রেডি থাকতো। আর এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে কিন্তু হিংস্র বাঘ সিংহ থাকতো। আর তার নিচে একটা ক্যানেল ছিল, তার আগে সেখানেতে হিংস্র কুমির সাপ ছাড়া থাকতো। মানে শত্রুরা আসতে গেলে এত কিছু তাদেরকে মানে কভার করে আসতে হবে, মানে এতটাই সিকিউরিটি ছিল তখন, যে রাজাকে আক্রমণ করা কিন্তু খুব শক্ত ছিল। আর মিডলে যে এত খাপ দেখছো, এগুলো কিন্তু মোমবাতি রাখার জন্য খাপগুলো ছিল। বুঝতেই পারছো তখনকার দিনে তো আর মোমবাতি স্ট্যান্ড ছিল না, তো এরকমভাবে করা ছিল।
তো চলো আর একটা জায়গা দেখা, এটা হচ্ছে শাহজাহানের বেডরুম। এখানেই শাহজাহান লাস্ট 8 বছর বন্দি ছিল, মানে নজরবন্দি ছিল। তার যেহেতু বাবা, সেই হিসাবে তো কোনো তার ওপর টর্চারও করেনি, কিছুই না, কিন্তু নজরবন্দি রাখা হয়েছিল যাতে না সে তার সম্পত্তিগুলো ওইভাবে নষ্ট করতে পারে। এই শাহজাহানের বেডরুমটা কিন্তু 1008 কেজি সোনা দিয়ে তৈরি ছিল। এছাড়াও নানান রকমের সুন্দর মানে রত্ন, হিরে, সমস্ত কিছু দিয়ে এই বেডরুমটা তৈরি হয়েছিল। এটার আদলটা অনেকটা কিন্তু তাজমহলের মতো, অনেক ডিজাইন এখানে তাজমহলের মতন আছে। কারুকার্যগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবে। ওপরটা দেখো, এখন তো সবই খুলে নিয়েছে, নাহলে দেখে বুঝতেই পারছো ডিজাইন দেখে কত সুন্দর লাগতো সেই সব মূল্যবান হিরে জহরত থাকলে। আর যখন বাইরে থেকে লাইটটা পড়তো কী সুন্দর চকচক করতো। যাই হোক, আমাদের সেসব দেখা ভাগ্যে নেই, তাই দেখতে পেলাম না আমরা। দেখো কারুকার্য দেখে চিনতেই পারছো তাজমহলের সাথে কতটা মিল আছে। জাস্ট অসাধারণ, সামনে থেকে দেখে চোখ জড়িয়ে গেল সত্যি। তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই রুমের সামনেই কিন্তু এই ফোয়ারাটা ছিল, এখানে কিন্তু গোলাপ জলের ফোয়ারা হতো সবসময়। আর এর গন্ধটা ঠিক শাহজাহানের বেডরুমে যেত, আর শাহজাহান সেখান থেকে এই গোলাপ জলের সুগন্ধ নিত। দারুণ ব্যাপার না, পুরো মানে রাজা রাজা ব্যাপার, তো এরম তো হবে। আর ওই দেখো ওইদিকে কিন্তু আঙ্গুরি বাগ ছিল, মানে আঙুর চাষ হতো। দিনে মহিলারা বাইরেও বেরোতো না, তো তাদের জন্য কিন্তু মাসে একবার করে মিনা বাজার বসানো হতো ওই মহলের সামনে যে মাঠ ছিল সেই মাঠেতেই। সেখান থেকে নানান দূর দেশ থেকে ব্যবসায়ীরা আসতেন তাদের জিনিসপত্র নিয়ে, আর বাড়ির মহিলারা সেখান থেকে জিনিসপত্র কেনাকাটা করতো। তাকে বলা হতো মিনা বাজার। আর্মিদের দেওয়া খুলে 75% থাকায় তো অনেক কিছুই দেখা গেল না, তাও যেটুকু দেখতে পেলাম, যেটুকু জানতে পারলাম গাইডের কাছ থেকে, সেটুকু তোমাদের জানিয়েছি। তো ভালো লাগলে জানিও। এরপরে কিন্তু আসবে ফতেপুর সিক্রি, ওটাও গাইড দিয়ে। তো গাইডের কথা যেহেতু বোঝা যাচ্ছে না তেমনভাবে, কারণ আমি আলাদা মাইক নিয়ে যাইনি, তো তাই জন্য আমি নিজে আবার ভয়েস করে তোমাদের দিচ্ছি। ওটাও চেষ্টা করব, যদি আমি গাইডের ভয়েসটা ঠিকভাবে আনতে পারি তো ভালো, নাহলে আমার ভয়েসেই দেবো। ফতেপুর সিক্রি দেখে মানে তোমাদের চোখ জুড়িয়ে যাবে, আর ওটা তো আরও সুন্দর লাগবে। আমার তো ওটা বেস্ট লেগেছে। দেখো এই দরজাটা দেখো, দরজাটা তো মনে হয় এক হাত দিয়ে নড়াতেই পারবো না, এক হাত কি মানে 2 হাত দিয়ে ঠেলে বন্ধ করতেই পারবো না, কি মজবুত দরজা ভাবো। যাই হোক, এখানে কিন্তু আছে দিয়ানি খাস, দিয়ানি আম। দিয়ানি খাস জানোই, আকবর তার মেন লোকগুলো, যা মন্ত্রী বলো এরম টাইপের লোকদের নিয়ে যে একটা মিটিং করতো, তাদের নিয়ে দিয়ানি খাসের মিটিংটা চলতো। দেখো এখানে আমার ছেলে বসে পড়েছে টামিকে টেনে নিয়ে, কারণ তাকে এখন পালস খেতে হবে। ঠিক আছে, তোরা পালস খাই খা, আমি এখন যাই দিয়ানি আমে। ওই যে দূরে দেখা যাচ্ছে দিয়ানি আম। দিয়ানি আমটা ছিল আম জনতার জন্য, তাদের যা অভিযোগ ছিল বা কিছু প্রবলেম হলে যা হতো, ওই দিয়ানি আমে তাদের বিচার হতো। তো দিয়ানি আমে আমরা যেতে প্রস্তুত, তো চলো তোমাদেরও নিয়ে যাই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার গ্রুপে আসার জন্য। আমার সাথে থেকো, মধ্যখান থেকে কিন্তু ছেড়ে চলে যেও না, সাথে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো। ভিডিও ভালো থাকলে লাইক দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আরও অনেক অনেক ভিডিও আমি শেয়ার করব। একটু টাইমের অভাব হয়ে গেছে, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা আছে, তো তাকে সামলে ভিডিও এডিটিং করাটা খুব প্রবলেম হয়ে যায়, যার জন্য ভিডিও দিতে আমার দেরি হয়ে যায়, বা রোজ ঠিকমতো করতেও পারি না। দেখো এই ডান দিকে গেলে কিন্তু পাবে খাসমহল, শীষমহল আর মমতাজ বাগ। আর এটা হচ্ছে একটা ব্রিটিশদের কবর, তার কবরটা আর নিয়ে যাওয়া যায়নি, সরি কবর মানে তার দেহটা মারা যাওয়ার পর ওখানে নিয়ে যাওয়া যায়নি। এই হিন্দুস্তানের হয়ে অনেক কিছু করেছে, তো এখানেই কবরস্থ করা হয়েছে তাকে। তো আমি ভাবছিলাম কখন না যাবো দিয়ানি আমে, তো আমি বললাম যে দূর ছাড়ো, তুমি ভিডিও করতে থাকো, আমি আগে দৌড়ে একবার উঠে দেখে আসি যে কেমন কি ব্যাপারটা। জাস্ট যাওয়ার পর মনে হচ্ছে যেন আমি এই ঢুকছি আর আমার সামনে আকবর বসে আছে। আর আকবর মানে তো আমাদের চোখে ভাসছে ওই একটাই, নয় ঋত্বিক রোশন, নয় ওই যে সেই যোধা আকবর সিরিয়ালের আকবর। তো এদের দুজনকে আকবর বলে চিনি আমরা।
আমরা তো আর আসল আকবরকে দেখিনি। তো যাই হোক বন্ধুরা, এইটা কিন্তু এমনভাবে তৈরি হয়েছে যে যেই দিক থেকেই দেখো না কেন রাজামশাইকে সব জায়গা থেকে দেখতে পাবে, সেই স্ট্রাকচারই করা হয়েছে এখানে। এটা করতেও মনে হয় 10 মিনিট লেগে যাচ্ছে টাইম, এত সুন্দর। এই পিলারগুলো কত কিছু ইতিহাসের সাক্ষী হয়ে আছে বলো তো। যাই হোক দেখাই তোমাদের, ওই দেখো মধ্যে যে জায়গাটা, ওইখানে কিন্তু রাজামশাই বসতো, আর তার নিচে যে একটা ঘেরা জায়গা রয়েছে মার্বেলের, ওইখানটা মন্ত্রীমশাইরা দাঁড়াতেন, যে যা কিছু দিত সেটা পেশ করতো রাজামশাইয়ের কাছে বা অভিযোগ জানাতো ওখান থেকে। আর যারা দোষী তারাই ডান দিকে আর বাঁ দিকে দাঁড়িয়ে থাকতো, আর বাদ বাকিরা সব শোনার জন্য ওই দূরে দাঁড়িয়ে থাকতো, যেদিকেই দাঁড়াতো না কেন রাজামশাইকে দেখতে পেতো। এই দেখো এটা ঘেরাও করে রেখেছে, আর রাজামশাইয়ের জায়গাটা তো অত উঁচু, তাই আর ঘেরাও করতে হয়নি, ওখানে তো কেউ আর উঠতে পারবে না। তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো জায়গাটা। কিছু ভুল যদি তোমাদের মনে হয় ক্ষমা করে দিও, আবার বলছি, কিন্তু আমি যেটুকু যা জানতে পেরেছি সেটুকুই দিয়েছি তোমাদের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগটাও কিন্তু দেখো। টাটা।